হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এটা একটা বহুল চর্চিত বিষয় এবং এই উইকেন্ডের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজটা এলো সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, যেটা সাইন অফ হয়ে গেল। তো সেই বিষয়টা নিয়ে আজকের ডেটে আমি ডিসকাশন করব। তো এই যে ট্রেড ডিলটা, প্রথমেই যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে এই ট্রেড ডিলটা এটা কিন্তু কোনো ফুল ট্রেড ডিল নয়, এটা হচ্ছে ইন্ট্রিম ট্রেড ডিল। কেন এটা ইন্ট্রিম ট্রেড ডিল? ইন্ট্রিম ট্রেড ডিল বলার অর্থ হচ্ছে এটা 3 থেকে 6 মাসের মতো এটা স্টে করবে। তারপরে ইন্ডিয়া এবং ইউএসের একদম অফিসিয়ালসরা মিলে ফুল ট্রেড ডিল অ্যাকচুয়ালি সাইন করতে চলেছে। তো যতদিন না ফুল ট্রেড ডিলটা আসছে ততদিন অবধি এই ইন্ট্রিম ট্রেড ডিলটা থাকবে এবং এই ইন্ট্রিম ট্রেড ডিলের যে মডেল, সেই মডেলটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করার চেষ্টা করা হবে ইন্ট্রিম ট্রেড ডিলে, যেটা পরবর্তীকালে গিয়ে আমাদের ফুল ট্রেড ডিলে কনভার্ট হয়ে যাবে, রাইট? তো তার জন্য এই ইন্ট্রিম ট্রেড ডিলটা করা হয়েছে। পরবর্তীকালে মেবি ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুজন মিলে গিয়ে অ্যাকচুয়ালি ফুল এই ট্রেড ডিলটা অ্যাকচুয়ালি সাইন করবেন। তো প্রথমে ফ্রেমওয়ার্কটা রেডি করার জন্য এবং এই বিষয়ে টোটাল ডিটেল বিষয়টাকে উত্থাপন করার জন্য এই বিষয়টা করা হয়েছে। বেসিক্যালি দুজনেই দুঁদে পলিটিশিয়ান, দুজনেই ভাইব নিতে চাইছেন নিজের নিজের কান্ট্রিতে কি হতে চলেছে, এবং সেক্ষেত্রে দুজনেরই যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে ট্রেড ডিলটা সেটা যেন উভয়কেই মানে স্যাটিসফাই করতে পারে। তো প্রথম কথা হচ্ছে এই ট্রেড ডিলটা যে জায়গা থেকে কন্ট্রোভার্সি প্রথমেই স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে জিএম প্রোডাক্ট বা জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এবং তাছাড়াও এগ্রিকালচারাল এবং ডেয়ারি সেগমেন্টটাকে নিয়ে ইন্ডিয়া প্রথম থেকে রিল্যাক্টেন্ট ছিল এই ট্রেড ডিলটা সাইন করার ব্যাপারে। কিন্তু এই যে ট্রেড ডিলটা সাইন হলো আজকের ডেটে, সেই জিনিসটা আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলোকে ইউএসের সাথে এই ট্রেড ডিল থেকে এক্সক্লুড করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিয়ার যে বক্তব্যটা ছিল বা যে ইন্টারেস্টটা ছিল সেটাকে মান্যতা দিয়েছে। অর্থাৎ আমাদের এগ্রিকালচারাল এবং ডেয়ারি সেগমেন্ট এই দুটোকে প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট যা করা সেটা করেছে এবং এই দুটো রীতিমতো প্রোটেক্টেড করে রাখা হয়েছে এই ট্রেড ডিলটাতে। তো সেই কারণে ইন্ডিয়ান কনটেক্সট থেকে দেখতে গেলে এই ট্রেড ডিলটা এই কারণে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, যেখানে ইন্ডিয়ান যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটাকে রিজার্ভ করা হয়েছে। যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, যেদিন প্রথম ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর টুইট এসেছিল যে যদি এখানে কম্প্রোমাইজ করা হয় তাহলে দ্যাট উইল বি দ্য ডেথ অফ দিস গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্ট সেই বিষয়টাকে এখানে সিকিওর করতে পেরেছে। তো সেই সেন্সে এই ট্রেড ডিলটা যারা আমাদের কৃষক আছে এবং পশুপালক আছে তাদের জন্য ইম্পর্টেন্ট এবং তাদের স্বার্থটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয়নি, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই ডিলটাতে যেটা দেখা যাচ্ছে সেখানে ইন্ডিয়ার কিন্তু প্রচুর জায়গায় লাভ রয়েছে। প্রচুর এমন ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে যে সমস্ত প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, বিশেষ করে কৃষিজ দ্রব্য প্রচুর পরিমাণে রয়েছে, কৃষিজাত দ্রব্য। তো সেগুলো প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো ইউএসএতে গিয়ে জিরো ট্যারিফ পেতে চলেছে। অর্থাৎ ইউএসএতে প্রচুর ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলো কিন্তু জিরো ট্যারিফ পাবে, 18% ট্যারিফের আওতাতেও আসবে না, সেগুলো প্রত্যেকটা জিরো ট্যারিফ পেতে চলেছে। ওকে, সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, কিছু দ্রব্য যেগুলো ইউএসএতে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সেগুলোর আমাদের অলরেডি ইম্পোর্ট করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো ইউএসএও জিরো ট্যারিফে পেতে চলেছে। জিরো ট্যারিফ যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কাজু, পেস্তা, আলমন্ড, এই টাইপের যে সমস্ত বাদামগুলো রয়েছে যেগুলো ইন্ডিয়া আগে থেকেই প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে, তো সেগুলোকে ইন্ডিয়া জিরো ট্যারিফে ইম্পোর্ট করতে চলেছে। এছাড়া এই ট্রেড ডিলটাতে যে জিনিসটা হয়েছে, এটা এতক্ষণ অবধি আমি যেটা ডিসকাশন করছিলাম সেটা শুধুমাত্র ফার্ম বা ফার্মার্সদের ক্ষেত্রে বা এগ্রিকালচারাল সেক্টরটার ক্ষেত্রে আমি ডিসকাশনটা করছিলাম। এরপরে আসছি আমি টোটালি ইন্ডাস্ট্রির রেসপেক্টে যে জিনিসটা দেখা যাচ্ছে, ইন্ডিয়ার প্রচুর অটো পার্টস ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তারা কিন্তু একটা ভালো রকম অ্যাডভান্টেজ পেতে চলেছে ইউএসের সাথে এই ট্রেড ডিলটাই, বিকজ অটো পার্টসের ক্ষেত্রেও কিন্তু 0%-এর কাছাকাছি ট্যারিফ আসবে।
এছাড়া এমন কিছু সেগমেন্ট রয়েছে যে সেগমেন্টগুলোতে ইন্ডিয়া যথেষ্ট অ্যাডভান্টেজ পেতে চলেছে, যেগুলো হচ্ছে এই যে অ্যাপারেল সেগমেন্ট, অর্থাৎ কাপড়, জামা, চামড়াজাত দ্রব্য বা এই সমস্ত যে অ্যাপারেল সেগমেন্টটা রয়েছে, জেমস অ্যান্ড জুয়েলারিজ, এবং তার সাথে দেখতে গেলে হোম ডেকোর সেগমেন্টটা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অনেক কম ট্যারিফ, অর্থাৎ 18% ট্যারিফের মধ্যে দিয়েই পুরো বিষয়টা যাবে। এই অবধি হচ্ছে পুরো বিষয়টা ঠিক ছিল। এখন দুটো জায়গাতে প্রবলেমেটিক জায়গায় রয়েছে, বাট প্রবলেমের জায়গাটায় যাওয়ার আগে আমি ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাই, যেটা বোঝা গেল এই টোটাল যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা থেকে ইন্ডিয়ার প্রচুর কোম্পানি রয়েছে যারা কিন্তু বুলিশ হতে চলেছে আগামী দিনে। আমি এক্সাম্পল দিচ্ছি কয়েকটা। এই ট্রেড ডিলটার ফলে যারা লাভবান হবে, ওয়েলস্প্যান লিভের মতো কোম্পানি যারা হোম ডেকর সাপ্লাই করে, তারা অলরেডি ওয়েলস্প্যান লিভ এই ডিলটা আসার ফলে 20%-এর কাছাকাছি প্রথম দিনেই একটা বড়োভাবে বেড়ে গিয়েছিল, আপার সার্কিট খেয়ে গিয়েছিল। তো তাদের বিজনেসটা রীতিমতো ইন্ট্যাক্ট থাকবে এবং এটা কিন্তু আগামী দিনে ভালো জায়গায় যেতে চলেছে, রাইট? কারণ ইউএসএ মার্কেটটা তার জন্য ওপেন হয়ে গেল। এছাড়া আমরা যদি দেখি আভান্তি ফিডস, তার ক্ষেত্রেও এটা ভালো জায়গায় যাবে। দাওয়াত বলে যে চালটা হয় এলটি ফুডসের, তার জন্য এটা ভালো, ঠিক আছে? তো এই টাইপের প্রচুর কোম্পানিজ রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যেতে চলেছে। এর মধ্যে একটা কোম্পানির জন্য নেগেটিভ হতে চলেছে, সেটা হচ্ছে গডফ্রে ফিলিপ। তার কারণ আমেরিকান টোবাকো প্রোডাক্টের জন্য ইন্ডিয়া কিন্তু জিরো ট্যারিফ দেয়নি, সেই জায়গাতে একটা কোটা বেস ট্যারিফ আছে এবং সেই ট্যারিফটার পরিমাণও আগের মতোই আছে। তো সেই কারণে গডফ্রে ফিলিপকে নিয়ে যে মানে ভাইবটা এসছিল মার্কেটে যে আমেরিকান টোবাকোকে পুরো জিরো ট্যারিফে ইন্ডিয়া নিয়ে নেবে, সেটা কিন্তু একদমই হয়নি। সুতরাং গডফ্রে ফিলিপের জন্য আগামীকাল সকালে একটা নেগেটিভলি রিয়্যাক্ট করবে বলে আমার মনে হয়। এছাড়া আরও যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলো ইউএসএতে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে, বিশেষ করে ফুড প্রোডাক্টস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, অরবিন্দ ফার্মা এক্ষেত্রে আমি নাম করতে পারি, আমরা সিপলার কথা বলতে পারি। অরবিন্দ ফার্মা ইউএসএতে যথেষ্ট ভালো বিজনেস করে। তো এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। এটা আমি কিন্তু ইন্ট্রাডে পার্সপেক্টিভ থেকে বলছি আগামীকালের রেসপেক্টে। ওকে, এছাড়া সুইং ট্রেডিংয়ের জন্য এই সমস্ত কিছুর জন্য অ্যাকচুয়ালি যতটা বিজনেস গ্রোথ আসে সেইটা দেখার আছে। বেসিক্যালি যেটা ব্যাপার, ইন্ডিয়ান যে জেনেরিক রয়েছে, ইন্ডিয়ান জেনেরিক যে ওষুধ তৈরি করে, বিশেষ করে আমি এই কারণেই অরবিন্দ ফার্মার কথা বলছি, অরবিন্দ ফার্মা প্রচুর পরিমাণে মেডিসিন ইউএসএতে সাপ্লাই করে। তো এই কারণে অরবিন্দ ফার্মার জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো একটা নিউজ, কারণ এটা জিরো ট্যারিফে ঢুকবে ইউএসএতে। কারণ ট্রাম্প একটা নতুন রুল তৈরি করতে চলেছে ইউএসএতে, একটা নতুন বিজনেস মডেল, সেটা হচ্ছে আরএক্স ট্রাম্প বলে, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প জেনেরিক ওষুধ অনেক কম রেটে ইউএসএতে দেবে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিশিয়ারি হতে চলেছে অরবিন্দ ফার্মা, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। দেখা যাক আগামীকাল সকালে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। আমি জাস্ট স্টকগুলোর নাম বললাম, আপনি চাইলে এই সমস্ত শেয়ারগুলোকে ধরে আপনার যে টেকনিক্যাল সেট আপ আছে সেগুলো অনুযায়ী আপনি অ্যাক্ট করতে পারেন। আশা করি এগুলো ওয়ার্ক করবে। ওকে, যদি বুলিশ সেট আপ থাকে সেখানে আপনি বুলিশ সেট আপে আপনি বুলিশভাবেই ট্রেড নেবেন। যদি বেয়ারিশ হয়, যেমন গডফ্রে ফিলিপ যদি বেয়ারিশ হয়, আপনার বেয়ারিশ সেট আপ থাকলে আপনি সেখানে বেয়ারিশলি অ্যাক্ট করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। সরি, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে দুটো জায়গায় ইন্ডিয়ার জন্য নেগেটিভলি রিয়্যাক্ট হবে এই পুরো ট্রেড ডিলটা, সেটা একটু বলি। এক্ষেত্রে একটা ক্লজ রাখা হয়েছে যে ইন্ডিয়াকে $500 বিলিয়ন কাছাকাছি পারচেস করতে হবে আগামী 5 বছরে ইউএসএ থেকে। তো এই পারচেসটা ইন্ডিয়া করবে কোন কোন ফিল্ডে? টেকনোলজি ফিল্ডে, অর্থাৎ এই যে বোয়িং জেট কেনা, সেমিকন্ডাক্টর নেওয়া, ডেটা সেন্টার ইকুইপমেন্ট নেওয়া, প্লাস হচ্ছে উইপন নেওয়া, তার সাথে হচ্ছে মানে বিভিন্ন এই যে কৃষিজ দ্রব্যগুলো বললাম সেইগুলো নেওয়া, সমস্ত কিছু নিয়ে টোটাল 500 বিলিয়ন, অর্থাৎ 5 বছরে, এবং অ্যাভারেজে দেখতে গেলে 100 বিলিয়ন করে পার ইয়ার কিন্তু ইন্ডিয়াকে পারচেস করতে হবে। কারেন্টলি যে পারচেসটা হয় সেটা $41 বিলিয়ন কাছাকাছি। সুতরাং এটা 2.5 গুণ করতে হবে অন অ্যান অ্যাভারেজ, যেটা কিন্তু আগামী দিনের জন্য খুব টাফ হতে চলেছে। এতটা বড় পারচেস ইন্ডিয়া এতটা বড় পারচেস কিভাবে করবে তার কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট।
তো এই জায়গাটাই একটা মানে ক্রুশিয়াল একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ার জন্য, যে এতটা পরিমাণ পারচেস ইউএসএ থেকে কি করে করবে। এই বিষয়ে যখন কোয়েশ্চেন করা হয় পীয়ূষ গোয়েলকে, আমাদের বাণিজ্য মন্ত্রী, বাট তিনি যে কথাটা বললেন যে এটা আমাদের অলরেডি রোড ম্যাপে আছে এবং ফিউচারিস্টিক টেকনোলজিক্যাল জায়গাটাকে যদি আমাদের আনতে হয় এবং এই লেভেলের ডেটা সেন্টার বিল্ড আপ করতে হয়, তাহলে আমরা এক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে ইউএসকে নিচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা এটা করব। তো যাই হোক, এটা তার বক্তব্য বা অভিমত। আগামী দিনে এটা কি করে রিয়েলাইজড হয় সেটাতে একটা কোয়েশ্চেন মার্ক থাকলো। যদি এটা রিয়েলাইজড হয় তাহলে যথেষ্ট ভালো হবে এবং ডিলটা আগামী দিনে ভালো জায়গায় যাবে। এটা হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে রাশিয়ান অয়েল। রাশিয়ান অয়েলকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প পুরো লাঠাইয়ের যে সুতোটা সেটা নিজের হাতেই রাখলেন। সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে ইন্ডিয়া রাশিয়ান অয়েল পারচেস করবে না, তার বদলে ভেনেজুয়েলান অয়েল পারচেস করবে। যদি কখনো দেখা যায় ইন্ডিয়াকে হিউজ পরিমাণে রাশিয়ান অয়েল পারচেস করতে, তাহলে সেক্ষেত্রে ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প আবার 25% ট্যারিফ ইন্ডিয়ার ওপর চাপিয়ে দেবে। দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড নেগেটিভ পয়েন্ট এই পুরো ডিলটার মধ্যে। এটা সব থেকে বেশি নেগেটিভ পয়েন্ট। ওকে, তার মানে ডোনাল্ড ট্রাম্প পুরো সুতোটা নিজের কাছেই রাখলেন। যে কোনো মুহূর্তে তিনি কিন্তু আবার 25%-এর কাছাকাছি ট্যারিফ চাপিয়ে দেবেন যদি রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া অয়েল ইম্পোর্ট করে। এই সেম বিষয়টা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল আমাদের পেট্রোলিয়াম মিনিস্টারকে এবং ওই মিনিস্ট্রির আধিকারিকদের। তার যেটা বক্তব্য ছিল যে এটা সম্পূর্ণভাবে আমাদের যে মানে কি বলবো, যে রিফাইনারিজগুলো রয়েছে সেগুলোতে ভেনেজুয়েলান অয়েলকে যদি আনতে হয় সেটাকে আমাকে অনেক বেশি ক্যালিব্রেট করতে হবে। আমাদের রাশিয়ান অয়েলের থেকে ভেনেজুয়েলান অয়েল আরও হার্ড, আরও হেভি ক্রুড অয়েল। তো সেটাকে যদি করতে হয়, ঠিক জায়গায় আনতে হয়, তাহলে আমাদের ক্যালিব্রেট করতে টাইম লাগবে এবং ধীরে ধীরে ইন্ডিয়া যেখান থেকে চিপ রেটে পাবে সেখান থেকে নেবে। সেটা যদি ভেনেজুয়েলা থেকে চিপ রেটে পায়, চিপ রেটে নেবে। তো সেক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে হয়তো একটা সাব ক্লজ এখানে অ্যাড হতে পারে এবং সেই সাব ক্লজটা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়া যে পরিমাণ মানে রেট ইন্ডিয়াকে অফার করছে সেম রেটেই মেবি হয়তো ইউএসএ দেবে বা তার থেকে স্লাইডলি একটু বেশি বা একটু কম, ঠিক আছে, এবং সেটার পরিমাণ বা অ্যামাউন্ট যেন খুব বেশি না হয়। সো ইন্ডিয়া প্রবাবলি একটা ডিসকাউন্ট রেট ওখানে পেতে চলেছে। যদি এই সাব ক্লজটা থাকে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে, বাট এই মুহূর্তে সেরকম কোনো সাব ক্লজ নেই। সুতরাং এখন পর্যন্ত বলতে গেলে এইটা হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট ইন্ডিয়ার জন্য এই ট্রেড ডিলটা থেকে। আদারওয়াইজ এই ট্রেড ডিলে প্রত্যেকটা জায়গায় দেখা হয়েছে ইন্ডিয়ার যথেষ্ট স্বার্থ রক্ষা হয়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেট এই ট্রেড ডিলটাকে অনেকটা পজিটিভলি মার্কেটে নেওয়া উচিত এবং আই হোপ মার্কেট এটাকে পজিটিভলি নেবে। আর আগামীকালের মার্কেটের জন্য যে যে শেয়ারগুলো বললাম ওগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আর সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য পোস্ট সেকশনে আমি একটা পোস্ট দিয়ে দেবো। তো সেই পোস্ট সেকশনের পোস্টটা দেখে আগামীকালের মার্কেটের রিয়াকশন হিসাবে আপনি নিতে পারেন। আমার ধারণা মার্কেট শুড বি পজিটিভ। ওকে, তো এটাই আমার আপাতত দৃষ্টিতে মনে হয়। দেখা যাক, ডেটার অ্যানালিসিস করে যেটা আমার মেন বক্তব্য থাকবে সেটা আমি পোস্ট সেকশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।